আসসালামু আলাইকুম ব্যারিস্টার খালেদ নূর। ওয়ালাইকুম সালাম। আমাদের আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে যে ডিভোর্সের পরিমাণ বাড়ার অভিযোগ করছেন অনেকেই। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনারা কিভাবে মানে কি মনে করেন, এর কারণ কি হতে পারে? জি, থ্যাংক ইউ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কথা বলার জন্য বলছেন। প্রথমে আপনি বলছেন যেটা কি ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে। আসলে আমাদের কাছে এই পর্যন্ত কোনো পরিসংখ্যান নাই যেটা ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে। তবে আমরা বুঝতে পারতেছি যে ডিভোর্স অ্যাপ্লিকেশনের সংখ্যাটা বাড়ছে এবং তবে পরিসংখ্যান অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যেটা কি যে 2022 পর থেকে ডিভোর্সের সংখ্যাটা আসলে বাড়ে নাই। তবে ডিভোর্স ফাইনাল অর্ডার গ্রান্টের সংখ্যাটা বাড়ছে বিকজ অফ কিছু প্রসিজারাল বিষয় এখানে কনসিডার করার জন্য আমরা আলোচনা করব একটু মিনিট পরে। তবে একটা বিষয় বলে রাখা দরকার যে এদেশের যে পরিসংখ্যান অনুযায়ী এস্টিমেট করা হয় যে অ্যারাউন্ড 42% যেটা ম্যারিজ সেটা এন্ডেড ইন ডিভোর্স, মানে ডিভোর্সের মাধ্যমে প্রায় 42% ম্যারিজটা শেষ হয়ে যায় ডিভোর্সের মাধ্যমে। এবং এভারেজ ম্যারিজের লাস্ট নর্মালি করা বলা যায় যেটা কি 13 ইয়ার্স এখানকার যে পরিসংখ্যান যেটা বিফোর ডিভোর্স। দ্যাট মিনস এন্ড অফ দ্য ডে বলা যায় যে অ্যাবাউট নিয়ারলি 50%, যেটা 42% বলা হচ্ছে যেটা এটা এন্ডেড ইন ডিভোর্স। তবে একটা বিষয় আমরা বলতে চাই কমিউনিটির স্বার্থে এবং যেটা আপনি কোয়েশ্চেন করছেন সেটা ক্লারিফাই করার জন্য যে এপ্রিল 2022 থেকে একটা ল ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা লটা আলটিমেটলি পাস করা হয়েছে 2020-তে। সেটা হচ্ছে ডিভোর্স রিজলিউশন এবং সেপারেশন অ্যাক্ট 2020। এটা ইমপ্লিমেন্ট হয় এপ্রিল 2022 থেকে। এর মাধ্যমে আমরা যেটাকে বলি লিগ্যাল পরিভাষায় যেটা নো ফল ডিভোর্স। আগে 2022 এপ্রিলের আগে যে কোনো একজন কাপলকে হাজব্যান্ড বা ওয়াইফে অ্যাপ্লিকেশন করার সময় তাকে একটা বিষয় বলতে হতো, মেইন কারণটা যেটা ছিল যে বিয়েটা ভেঙে গেছে। এটা কনসেপ্ট ছিল যে রিট্রাইবল ব্রেকডাউন, ম্যারিজটা একেবারে ভেঙে গেছে, এটা রিপেয়ার করা যাবে না, বিয়ন্ড রিপেয়ার, এবং পাশাপাশি কোনো ক্ষেত্রেই কোনো হোপ নাই রিকনসিলিয়েশনের। এগুলা আগে কারণ ছিল, কিন্তু নতুন প্রভিশন অনুযায়ী যে নো ফল ডিভোর্স 2022 পর থেকে সেই বিষয়টা রয়েই গেছে। তবে আগের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 5টা কারণের যে কোনো একটা কারণ এখানে মানে প্রমাণ করতে হতো। সেপারেশন ছিল, আপনার কতদিনের সেপারেশন, অন্যান্য বিষয়গুলো ছিল। কিন্তু এই নো ফল ডিভোর্সের ক্ষেত্রে এই কোনো কারণ দর্শানোর প্রয়োজন পড়ে না। হাজব্যান্ড বা ওয়াইফে একটা ডিক্লারেশন দিতে হয় যাদের বিয়েটা ভেঙে গেছে। ওই গ্রাউন্ডটাই আলটিমেটলি, ডিক্লারেশনটাই আলটিমেটলি ম্যারিজের অ্যাপ্লিকেশন করা গ্রাউন্ড হয়ে যায়। সেক্ষেত্রে 20 উইকসের একটা কুলিং অফ পিরিয়ড থাকে এবং এরপরে আলটিমেটলি ডিভোর্সটা আলটিমেটলি নর্মাল ওয়েতে প্রোগ্রেস করে এবং একটা পর্যায়ে বলা যায় যে 6 থেকে 7 মান্থ বা 8 মান্থের মধ্যে ডিভোর্সটা আলটিমেটলি শেষ হয়ে যায়। তবে ডিভোর্সের বেশ কিছু কনসিকুয়েন্স আছে। যেমন ডিভোর্সের পরে যদি এক্সিস্টিং কোনো উইল থাকে, উইলের মাধ্যমে এক স্পাউসের পক্ষ থেকে অন্য স্পাউসকে আপনার ইনহেরিটেন্স দেওয়া হয়, মালিকানা সম্পত্তি দেওয়া হয়, সেক্ষেত্রে একটা কনসিকুয়েন্স আছে। লিগ্যাল প্রভিশন সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করবে। পাশাপাশি যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে গার্ডিয়ানশিপের বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিষয়গুলো বেশ কিছু কনসিকুয়েন্স এক্ষেত্রে আছে গার্ডিয়ানশিপের ক্ষেত্রে। তবে একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা বলা রাখা দরকার, যে ডিভোর্স অ্যাপ্লিকেশন করার মাধ্যমে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের প্রতি যে একটা একে অন্যের প্রতি দাবি যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনার রাইট থাকবে, আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ডিভোর্স হওয়ার পরেও। সেক্ষেত্রে একটা ভালো হয় যদি আপনাদের কোনো অ্যাক্রিমোনিয়াস কোনো রিলেশনশিপ মেনটেন করতে না চান ডিভোর্সের পরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, সেক্ষেত্রে ডিভোর্সের সময় আলটিমেটলি একটা এগ্রিমেন্ট করতে পারেন। যারা ডিভোর্সের বাধ্য হয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার যদি প্রপার্টি থাকে, পেনশন থাকে, আপনার সেভিংস থাকে, ইনভেস্টমেন্ট থাকে, সেক্ষেত্রে একে অন্যের রাইট থাকে ডিভোর্স করার পরেও। সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল যে রাইটগুলো আছে, সেক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে এগ্রিমেন্ট করতে পারেন ভলান্টারি এগ্রিমেন্ট করে, নিজেদের মধ্যে একটা ড্রাফট করে কোর্টে সেটা পাঠালে সেটা এই ভলান্টারি এগ্রিমেন্টটা কোর্টে লিগেলি বাইন্ডিং হতে পারে। সেক্ষেত্রে আপনার কস্টলি হবে না আপনার ডিভোর্সের বিষয়গুলো, ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো। যদি আলটিমেটলি কোনো ধরনের সমাধান না হয়, সেক্ষেত্রে অবশ্যই কোর্টের আশ্রয় নিতে হবে, এবং কোর্টের আশ্রয় নেওয়াটা সকলেরই রাইট এবং এক্ষেত্রে লেংথি প্রসেস। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, ডিভোর্সের পরে যাদের ছেলেমেয়ে আছে, অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে বাচ্চাদেরকে অ্যাক্সেসের ক্ষেত্রে অনেক সময় বাধা দেওয়া হয় বা অনেকগুলো কারণ থাকে। সেক্ষেত্রে আলটিমেটলি আপনার কোর্টে যাওয়ার রাইট আছে। তবে অবশ্যই সবসময় যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে রিকনসিলিয়েশন করার মাধ্যমে বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে একটা আন্ডারটেকিং দেওয়া হয়, এগ্রিমেন্ট করা নিজেদের মধ্যে থেকে, সেক্ষেত্রে সকলের জন্য ভালো। সেক্ষেত্রে কোর্টে হয়তো না গিয়ে আপনি
বাচ্চাকে অ্যাক্সেস করতে পারবেন। তবে যদি এগ্রিমেন্ট আপনার রিচ করতে না পারেন, তবে এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে, যেটাকে আমরা বলি চাইল্ড কন্ট্যাক্ট, কোর্টে যাওয়ার সুযোগ আছে। তবে কোর্টে যাওয়ার আগে আপনার অবশ্যই লিগ্যাল অ্যাডভাইস নেওয়া দরকার। আপনি যাবেন কি না, যাওয়া দরকার কি না, গেলে আপনার কী কনসিকুয়েন্স হতে পারে। ওয়ান অফ দ্য কনসিকুয়েন্সিস বলা দরকার সকলের জন্যই, যে চাইল্ড কন্ট্যাক্ট, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট বিষয়গুলো লেংথি প্রসেস, এক্সপেন্সিভ প্রসেস। যদি আপনি লিগ্যাল এড না পান, প্রাইভেট লিগ্যাল ফান্ডিংয়ের মাধ্যমে আপনি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করা দরকার আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কিনা আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেশনের জন্য। এবং সবাইকে আশা করি আপনাদের প্রত্যেকেরই ফ্যামিলি যাদের আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আপনাদের সকলেই ভালো থাকেন, যতটুকু সম্ভব একই সাথে থাকা যায়। আর এখান থেকে যদি কোনো কনসিকুয়েন্স আসে, সেক্ষেত্রে আপনার লিগ্যাল এভিনিউ অবশ্যই আপনার আছে, সেক্ষেত্রে আপনি নেওয়া দরকার এবং সঠিক অ্যাডভাইস নিয়ে আপনি আপনার বিষয়টাকে আপনি ম্যানেজ করেন। সবাইকে ধন্যবাদ। আমরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং হলিডে পিরিয়ডে সকলেই ভালো থাকেন। ধন্যবাদ।